অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছি সেই সময়টাতে আসলে পুরো সেক্টরগুলোতে প্রায় সবগুলো সেক্টরে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই রিফর্ম আসলে কখনোই একা করা সম্ভব নয়। যখন আমরা সব ধরনের পরিবর্তন নিয়ে কথা বলবো কিংবা প্রসঙ্গ যখন আসলে সংস্কার, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সাথে সাথে যারা প্রশাসনে আছেন কিংবা বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছেন সবাইকেই একসাথে কাজ করলে হয়তো আমরা সেই সংস্কারের জায়গাটিতে পৌঁছতে পারবো। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকের দেশ সন্ধ্যায় আমরা আলোচনা করব প্রসঙ্গ যখন সংস্কার এই বিষয়টি নিয়ে এবং আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তুন্নি। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন AK-M রেজাউল করিম, মানবাধিকার কর্মী ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন শাহিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, এবারে যেতে চাই মূল আলোচনায়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। AK-M রেজাউল করিম, আপনাকে আমি শুরু করতে চাই। আমরা পুরো সিস্টেমের সংস্কারের কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, এখনো 2 মাসও হয়নি, কিন্তু আমরা দেখছি আসলে পরিবর্তন সব ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রয়োজন। সময় নিশ্চয়ই আমাদেরকে দিতে হবে, কিন্তু সেই সাথে আসলে যে রিফর্মের কথা আমরা বলছি সেখানে কিছু এজেন্ডাও ঠিক করা দরকার, কিছু রূপরেখা অনুযায়ী আসলে আমাদের কাজ করতে হবে। সেই রূপরেখা কি আমরা এখনো তৈরি করতে পেরেছি নাকি আসলে খানিকটা দেরি করছি আমরা? 1 মাস সময়কে তো আসলে খুব বেশি সময় এটা বলা যাবে না। আর যেটা সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে 15 বছর 7 মাসে যে সর্বস্তরে যে দলীয়করণ হয়েছে এবং দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটার জন্য আসলে সংস্কার করতে গেলে আমাদেরকে নিশ্চয়ই কিছু সময় দিতে হবে। এবং আপনি জানেন যে এর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার অলরেডি 6টি কমিশন ঘোষণা করেছেন এবং তারা কাজও শুরু করেছেন। কিন্তু এখানে যে বিষয়টি আপনার আমাদের বোঝা দরকার যে এই 6টি প্রতিষ্ঠান শুধুমাত্র তাদের উপর যদি আমরা ছেড়ে দেই তাহলে আপনাদের মন মতো সংস্কার নাও হতে পারে। সেই ক্ষেত্রে যারা এক্সপার্টিস আছেন তাদেরকে জেনারেলাইজ সমালোচনা না করে তাদেরকে সহযোগিতা করার জন্য একদম স্পেসিফিক পরামর্শ দেওয়া দরকার। ফর এক্সাম্পল, নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে, রাজনৈতিক দলগুলা গদবাঁধা দাবি দেওয়া না করে তারা কিভাবে নির্বাচন কমিশনকে দেখতে চান, আগামী নির্বাচন কিভাবে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে তৈরি হবে, সেভাবে সুনির্দিষ্ট প্রস্তাবনা আপনার বিশেষ করে বড় দলগুলো থেকে আসা দরকার। 2 নম্বর হচ্ছে যে আপনার সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন ধরনের কথা আসতেছে। যেমন গতকালকে শাহিন ভাই বললেন যে ফরাদ মাজার সাহেব এসেছিলেন এখানে, উনি এক ধরনের প্রস্তাবনা দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো ভিন্নভাবে চিন্তাভাবনা করতেছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারও নিশ্চয়ই কোনো না কোনো চিন্তাভাবনা রয়েছে, কিন্তু কিভাবে এটাকে সমন্বয় করা যায় সেই জন্য সবার পক্ষ থেকে তা সুনির্দিষ্ট প্রস্তাবনা আসা দরকার, যাতে এই কমিশনটি সঠিকভাবে কাজ করতে পারে। জি, আসলে যে আপনি সবার পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা আসার কথা বলছিলেন, সেটি আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন। শাহিন চৌধুরী, একটু এই জায়গাটাতে আসতে চাই। এই যে রাজনৈতিক এক ধরনের বড় মতভেদ থাকবে সেটি খুবই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো আসলে একটি বড় পরিবর্তন প্রয়োজন। আমরা কিন্তু দীর্ঘ 17 বছর পর আসলে 2024-এ যে লড়াই করে আসলে আমাদের নতুন স্বাধীনতা আসলে পেতে হয়েছে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের পরিবর্তন করতে না পারে সেটি আসলে আবারও আমাদেরকে সেই পেছনের দিকেই নিয়ে যাবে কিনা? অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাজনৈতিক দলগুলোর সংস্কার সবচেয়ে বেশি জরুরি, কারণ গত 17 বছর, 17.5 বছর, রেজাউল করিম সাহেব বলছে 15 বছর, আসলে 17.5 বছর দেশে গণতন্ত্র নেই। এর আগে 2 বছর 111-এর সরকার ছিল এবং গত 15 বছরে যে সরকারটা জাতির ঘাড়ে চেপেছিল এটি একটি দানবীয় সরকার, এটাকে কোনো স্বাভাবিক সরকার বলা যায় না। সে কারণে এখানে সকল কিছু ভেঙে গেছে। এখানে নির্বাচন কমিশন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, তারপর সংবিধান, কোনো কিছু নেই। সংবিধান কত দফা সংশোধন করা হয়েছে আপনি জানেন। তো সকল ক্ষেত্রে সংস্কার দরকার এবং এই সংস্কারের জন্য আপনি যে প্রশ্নটা তুলেছেন যে রাজনৈতিক দলের মধ্যেও সংস্কার লাগবে, কিন্তু আমরা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে বেশ অসহিষ্ণুতা লক্ষ্য করছি। কারণ এই সরকারের বয়স 1 মাস 1.5 মাসের মতো হয়েছে, এখনও 1.5 মাস।
এই 1.5 মাসে তারা যে কাজ করেছে আমি মনে করি ট্রিমেন্ডাস। এবং এই সরকারে যারা আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে তার হাইট বাংলাদেশের হাইটের চেয়ে বেশি, এবং যে কাজ করেছেন মামলা করা, 6টি কমিশন গঠন করা এবং সকল রিফর্মের উদ্যোগ নেওয়া, আমি মনে করি ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু এক দফা বৈঠকও হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এখন প্রধান বিরোধী দল হলো, প্রধান দল যেটা মাঠে সেটা হচ্ছে বিএনপি দেখা যাচ্ছে যে নির্বাচনের ব্যাপারে যথেষ্ট হয়ে পড়েছে, আগ্রহী। কিন্তু আমার বিবেচনায় যে এখনো নির্বাচন দাবি করার সময় আসেনি। আমি মনে করি যে বিএনপির সামনেই সুযোগ আছে, কারণ বিএনপি বড় দল মাঠে, এরপরে জামাত বা জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আসলে সেইভাবে আমরা ধরি না। কেন ধরি না? জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের সহযোগী একটা দল, তাদের জনভিত্তি নাই। তো বিএনপির উচিত হলো যে আগে নিজেদের মধ্যে রিফর্ম করা, নিজেদের সংগঠনকে শক্তিশালী করা। গত 15 বছরে হামলা মামলা কারণে কিন্তু তারা তাদের জেলা পর্যায়ের সংগঠনগুলো এখনও, আমার জানা মতে 10-15 বছরের মধ্যে কোনো কাউন্সিল হয়নি। জেলা কাউন্সিল হয় নাই, বিভাগীয় কাউন্সিল হয় নাই, কেন্দ্রীয় কাউন্সিল হয় নাই। তাদের এই কাজগুলো আমার মনে হয় করা উচিত, এবং পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের রিফর্ম কর্মসূচিকে সহযোগিতা করা উচিত। তাহলে আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আগামী নির্বাচনের দিকে জাতিকে নিয়ে যাওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে। এবং আসলে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, নির্বাচনের পথে আমাদেরকে হাঁটতেই হবে, সেটির কোনো বিকল্প নেই। একেএম রেজাউল করিম, আমরা এই যে বলছিলেন শাহীন চৌধুরী হামলা মামলা কিংবা নির্যাতনের এক ধরনের একটা কি বলবো, আসলে এক ধরনের শতাব্দী পেরিয়ে গেছে। আসলে আমরা পুরো শুধু নির্যাতনই হয়তো দেখেছি, গুম দেখেছি, আমরা হত্যা দেখেছি, আমরা আয়না ঘরের মতন একটি উদাহরণ আমরা দেখেছি। সেগুলো তো আসলে নিশ্চয়ই মানবাধিকার কর্মী হিসেবে আপনার জায়গা থেকে আপনি বলতে পারবেন যে সেটি আমরা কখনোই আর ফেরত পেতে চাই না। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিনা, কিংবা যেই ধরনের নির্যাতন আমরা দেখেছি সেগুলোর বিচার যদি আমাদের করতে হয়, খুব সুস্পষ্ট মামলা আমাদের হওয়া উচিত কিনা। প্রথমে আমি শাহীন ভাইয়ের সঙ্গে কিছু অ্যাড করতে চাই রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে। আর কি বাংলাদেশে একটি কালচার তৈরি হয়েছে যে দেখা গেছে বিএনপি কিভাবে চলবে, বিএনপিকে বাম দল বা জামাত ইসলামী গাইড করতে চায়, জামাত ইসলামী কিভাবে চলবে সেই গাইডটা করতে চায় বিএনপি বা অন্যান্য দল। প্রত্যেক দলেরই একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি রয়েছে, কর্মপদ্ধতি রয়েছে, এবং যে দল তার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সচেতনতা থাকা দরকার যে তারা কতটুকু পর্যায়ে রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করবে বা তাদেরকে গাইড করবে। কারণ যেসব দল, যেমন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের স্থায়ী কমিটি রয়েছে, তাদের নির্বাহী কমিটি রয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে তাদের দল কিভাবে চলবে, তারা কিভাবে চায়। যেমন নির্বাচনের ব্যাপারে যে আপনি কথাটি বলেছেন যে আরও 2 বছর আগে থেকে তারেক রহমান সাহেব কিন্তু একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন কিভাবে সরকার গঠন করবেন, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, একটা জাতীয় সরকারের রূপরেখা উনি দিয়েছেন। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটি যেটি আপনি আমাকে করেছেন সে ব্যাপারে আমি কথা বলতে চাই। একটু আমি যদি আপনাকে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, শাহীন চৌধুরী শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, তিনি আসলে কি রূপরেখা দিলেন সেটিও যদি আসলে আমরা মেনে নিই, সেখানেও তো আসলে একটি গলত থেকে গেল। আমাদের হয়তো সবার চিন্তা ভাবনাকেই মেনে নিতে হবে, প্রতিটি রাজনৈতিক দলের সাথে বসতে হবে, কিংবা যারা আসলে দেশের মালিকানা দাবি করছেন অর্থাৎ সাধারণ জনগণ, তারা আসলে নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটি আমরা ভাবছি কতখানি। এখন যেমন গতকালকে একটা কনফারেন্সে ছিলাম, তারা বলতেছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের মানে পরামর্শকে গ্রহণ করতে হবে। আমার দৃষ্টিতে এটা একটি অযৌক্তিক কথা। আপনি একটি রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করব সেটা আমি বলছি না, কিন্তু আপনি যদি যে নির্বাচনগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়নি বা মোটামুটি আপনার গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আমরা যদি 91 সালের নির্বাচনের কথা বলি, আমরা যদি 96 এবং 2001 সালের নির্বাচনের কথা বলি, সেখানে যেসব রাজনৈতিক দল যে হারে ভোট পেয়েছেন, আমরা একটা ধারণা পেতে পারি যে আপনার কোন রাজনৈতিক দলের কীরকম জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যারা মেজর পলিটিক্যাল পার্টি এবং যাদের সঙ্গে এই ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক নাই, যেটা শাহীন চৌধুরী ভাই ক্লিয়ার করেছেন যে জাতীয় পার্টিকেও আমরা আসলে বিরোধী দল হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে দেখতে চাই না, কারণ তারা এই ফ্যাসিস্ট সরকারকে প্রলম্বিত করার জন্য তারাই গত 15 বছর ধরে কাজ করে গিয়েছে। সুতরাং এর বাইরে যারা এই বিপ্লবের সমর্থক বা গণতান্ত্রিক সমর্থক যে রাজনৈতিক দলগুলো, যারা
মাঠে ময়দানে কাজ করেছেন, জনভিত্তি তৈরি করার চেষ্টা করেছেন। এমনকি এই যে আমাদের ছাত্র ভাইয়েরা যাদের আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে। তারা কী ধরনের নির্বাচন দেখতে চান, তারা কী ধরনের জনপ্রতিনিধি চান, এবং এটা মেক শিওর করার জন্য কী ধরনের আপনার নির্বাচন ব্যবস্থা লাগবে, কালো টাকার প্রভাব কিভাবে আপনার নির্বাচন থেকে বন্ধ করা যায়, তারপর আপনার সৎ ক্যান্ডিডেটকে কিভাবে বাছাই করা যায়, এই জন্য নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আইন থাকতে হবে। কাউকে হয়রানি করার জন্য দেখা গেছে যে 2018 সালের নির্বাচনের সময় বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কয়েক ডজন প্রার্থিতা বাতিল করা হয়েছে, এবং আমি কয়েকটি উপজেলা স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি যে প্রার্থীদেরকে জোর করে শাহিন ভাই আপনার বসিয়ে দেওয়া হয়েছে। তো আপনার নির্বাচনের তো কোনো সুযোগই গত 15 বছরে ছিল না। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে কিভাবে, এই বাস্তবতাকে সামনে রেখে কিভাবে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যেখানে আপনার প্রতিটি রাজনৈতিক দল অন্তত অংশগ্রহণ করতে পারবে, হ্যাঁ, এবং সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এখানে আপনি যে সমান সুযোগ সুবিধার কথা বলছিলেন শাহিন চৌধুরী, নির্বাচন মানে আসলে রাষ্ট্রের যারা জনগণ আছেন তারা তাদেরকে বেছে নেবার এক ধরনের সুযোগ তো তাদের পাওয়ার কথা। যাদের এই ত্যাগের মধ্য দিয়ে আসলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তারা বেশিরভাগই তরুণ, তাদের প্রত্যেকেরই হয়তো বয়স 24-25-এর মাঝে। তারা হয়তো সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি দেখেনি, সেই সুযোগ আসলে হয়নি। সেই সুযোগটি এখন আমরা পেতে যাচ্ছি কিনা, আমরা বেছে নিতে পারবো কিনা, আমাদের রাষ্ট্র কারা চালাবেন? হ্যাঁ, আমি তো মনে করি যে সেই সুযোগ অবশ্যই আমরা পাবো, কারণ যে পথে সরকার হাঁটছে, যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা ইতিপূর্বে বলেছি যে সরকার 6টি কমিশন করেছে। সংস্কার শেষ হলে এবং দেশে আমি মনে করি যে ছাত্র জনতার আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যে আপনি যেটা বলেছিলেন যে ওরা তো ভোট দেওয়ার সুযোগ পায়নি, কারণ এদের বয়স 18 থেকে 24-এর মধ্যে, এবং এরা কেউ ভোট দেখেই নেই। যে ভোট দেখেছি একটা রাতের বেলায় ভোট হয়েছে, একটা দামি নির্বাচন হয়েছে, আর একটা নির্বাচন 2014 আপনার মনে আছে যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, প্রধান রাজনৈতিক দলকে। সুতরাং সেই সুযোগ অবশ্যই আছে, কিন্তু মূল যে বিষয়টা, এই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অতি জরুরি। কারণ আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের কিন্তু কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নেই। তারা হয় অধ্যাপক অথবা এনজিও কর্মী অথবা সুশীল সমাজের প্রতিনিধি। তাদের একটাই প্ল্যাটফর্ম আছে, কারা? যারা এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, কিন্তু তারাও কিন্তু এখনো পর্যন্ত সুশৃঙ্খল না। শোনা যাচ্ছে যে তারাও একটা হয়তো রাজনৈতিক দল করবে, কি করবে না জানি না, কিন্তু কথা হলো তো সেই কারণে রাজনৈতিক দলগুলোর সমর্থন খুবই জরুরি। এবং এই ক্ষেত্রে শুধু যে বিএনপি তা না, বিএনপি, জামাতে ইসলামী, বাম সংগঠন আছে, ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য প্রগতিশীল সংগঠন আছে, এবং কি গণ অধিকার পরিষদ আছে, তাদের সবারই সমর্থন এবং সহযোগিতা লাগবে। তাহলেই আমি মনে করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো। কারণ আমাদের তো উদাহরণ আছে, আমাদের দেশে তো সুষ্ঠু নির্বাচন হয়েছে। রেজাউল করিম সাহেব বলেছেন যে 91-তে সুষ্ঠু নির্বাচন হয়েছে, 96-তে সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001-এ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইসব নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না। সুতরাং নির্বাচনের যে সংস্কার সেটি আমাদের জন্য এখন খুবই জরুরি, এবং সেক্ষেত্রে আসলে প্রতিটি রাজনৈতিক দলকে নিয়ে আসলে আমাদের সেই নির্বাচনটি যাতে অনুষ্ঠিত হয় সেটি আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে, খুবই জরুরি। একেএম রেজাউল করিম, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আসলে আমাদের অনেক ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি আসলে কোনোভাবেই আসলে গণমাধ্যম থেকে শুরু করে কেউ কারো মত প্রকাশ করার স্বাধীনতার জায়গা দিতে পাননি। নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা সেটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? আমরা যদি জাস্ট জুলাই মাসের দিকে যদি তাকাই, যে বিপ্লবের মাস, সেই মাসে আপনার যদি আমরা একদিকে টেলিভিশনের সংবাদগুলোকে দেখি, অন্যদিকে আপনার প্রিন্ট মিডিয়ার সংবাদগুলোকে আমরা যদি পাশাপাশি দেখি, তাহলে দেখতে পাবো যে আপনার ইলেকট্রনিক্স মিডিয়াতে এক ধরনের প্রোপাগান্ডাই চলেছে নিউজের পরিবর্তে। এখন আমি বলছি না যে আপনার তারা এই ইচ্ছাকৃতভাবে সেটা করেছে। আমরা জানি যে একটি সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার লোকেরা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে, বিকজ আমরা জানি যে আমাদের এখানে অনেক সহকর্মীরা কাজ করেন, তো টেলিভিশন চ্যানেলে কি হয়েছে আমরা জানি। এবং দেখা গেছে যে আপনার এর আগের সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি আইন সহকারে অন্যান্য অনেক সংবাদপত্র কর্মী নিহত হয়েছেন, অনেক সংবাদপত্র কর্মী জেলে গিয়েছেন,
এবং জেলে গিয়েও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এরকম অনেক সংবাদকর্মী রয়েছে। এবং আপনারা জানেন যে সাগররুনি হত্যাকাণ্ডের পর আজকে এত বছর পরেও আমরা একটি চার্জশিট আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এখন পর্যন্ত দিতে পারেননি। তো আমরা অবশ্যই আশা করি যে এই দ্বিতীয় স্বাধীনতার পরে, কারণ এটা একটা বড় জিনিস যে মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি যে বলছিলেন যে অন্যায়গুলোর কথা বলছিলেন, সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট মামলাটাও তো খুব প্রয়োজন, যাতে করে আসলে বিচারটাও সুনির্দিষ্টভাবে করা যায়। সেখান থেকে আমরা দেখছি যে ঢালাওভাবে আসলে সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি আমরা সুষ্ঠু বিচার পাবো? এই ব্যাপারে তো তত্ত্বাবধায়ক সরকার সুনির্দিষ্টভাবে বলেছেন যে আপনার মামলাগুলো অবশ্যই নিরপেক্ষ তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যদি কেউ নির্দোষ প্রমাণিত হয় অবশ্যই তারা মানে বিচারের বাইরে থাকবেন। কিন্তু আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এটাও একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সেই ক্ষেত্রে আমরা যারা সংবাদপত্র কর্মী রয়েছি বা সংবাদ বান্ধব জনগণ রয়েছি, এদেরকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে সরকারের কাছে তুলে ধরতে হবে, যাতে সংবাদপত্র স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। আর অবশ্যই যারা ভুক্তভোগী তারাও আইনের আশ্রয় নেবে এবং ঢালাওভাবে মামলা না করে সুনির্দিষ্ট মামলা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা এবং মিথ্যা মামলা অবশ্যই পরিহার করতে হবে এবং যারা মিথ্যা মামলা করছেন তাদেরকেও আইনের আওতায় নিতে হবে। যে নির্যাতনের কথা আপনি বলছেন, কিংবা গণমাধ্যমকে আসলে যেভাবে এতদিন চালানো হচ্ছিল, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা যেগুলো ছিল, সেখানেও আমরা দেখেছি যে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন সরাসরি তিনি তদারকি করতেন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র তার কথা অনুযায়ী কাজ করতো। সেখান থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার আসলে আমাদের জন্য খুবই জরুরি কিনা। এই প্রশ্ন রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। শাহিন জ্যোতির প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম গোয়েন্দা সংস্থা কিংবা আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি জায়গায় আমরা দেখেছি সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আসলে নিজেই আসলে সবগুলো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেছেন। এই জায়গাটিতে আমাদের একটি বড় সংস্কার প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই। আলোচনা আসছিল গণমাধ্যম নিয়ে, যেহেতু আমি একজন সংবাদকর্মী। শেখ হাসিনা নিজে তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য সকল সেক্টরে নিজস্ব একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছিলেন। সেটা গোয়েন্দা সংস্থা বলেন, সেটা গণমাধ্যম বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সব জায়গায়। গণমাধ্যমের কথা বলি, আপনারা লক্ষ্য করেছেন তিনি বিদেশ ট্যুর করার পরে দেশে এসে একটা প্রেস কনফারেন্স করতে, সেখানে কি প্রশ্ন করা হতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি নোবেল পুরস্কারের জন্য লবিস্ট নিয়োগ করবেন? মানে এই যে তেলবাজি, এই যে দালালি, এটার কারণেই কিন্তু এই যে গণমাধ্যমের নিয়ন্ত্রণের কথা এর আগে বলা হয়েছে। আসলে নিয়ন্ত্রণ সেলফ হয়েছে, কারণ গণমাধ্যমে এমন কিছু বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে যে তারা নিজেরাই সেলফ সেন্সরশিপ জারি করেছেন, যে কারণে ছাত্র আন্দোলনের সময় ব্ল্যাক আউট হয়ে গেছে। শত শত ছেলে খুন হচ্ছে, সেটা কোনো নিউজ নেই কোনো টেলিভিশন চ্যানেলে, কিন্তু মেট্রো রেলের একটা স্টেশন ভাঙা হয়েছে, সেটা নিয়ে হাপিত্যেশ চলছে। সুতরাং এটা জোর করে আমরা এমনটাও দেখেছি বেশ কিছু গণমাধ্যমকে বন্ধও রাখা হয়েছে। হ্যাঁ, বন্ধও রাখা হয়েছে গণমাধ্যম। তারপরে অনলাইন মিডিয়া, আপনি জানেন যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল পত্রিকার একটা হলো অনলাইন ভার্সন আছে, সেখানে দ্রুত নিউজটা পাওয়া যায়। আপনি 10 দিন কিন্তু ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, যাতে করে অনলাইনে কোনো নিউজ না যায়। আর অনলাইনে নিউজটা দ্রুত ছড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সবাই শেয়ার করে, সে কারণে দ্রুত ছড়ায়, যেখানে ইন্টারনেট বন্ধ রাখা হলো। আর আরেকটা যেটা বললেন যে গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা তো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আপনারা জানেন কি না, এখন তো কথা আসছে যে আয়নাঘর থেকে শুরু করে সকল এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার এখানে প্রতিনিধিত্ব ছিল, এখানে রয়ের অফিস ছিল এর ভেতরে, আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে। এটা তো দুর্ভাগ্যজনকভাবে। সুতরাং এখানে তো রিফর্ম লাগবেই, শুধু গোয়েন্দা সংস্থার না, পুলিশের চেহারাটা দেখেন। পুলিশের একটা কয়েকটা বাহিনী, একটা ছিল শেখ হাসিনার নিজস্ব নিরাপত্তার জন্য এসপিবিএন, আপনারা জানেন এসপিবিএনটা ছিল শুধুমাত্র ভিভিআইপির নিরাপত্তার। এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 750। এই বাহিনীতে কোনো লোক নাই, সব পালিয়ে গেছে। আমার বাসা থেকে 50 গজ দূরে এসপিবিএনের হেড অফিস, ওখানে ডিআইজি 16-17 জন আছে, এবং জানা যাচ্ছে যে এই বাহিনীতে বেশিরভাগ লোক ছিল ভারতীয়, এখানে কর্মরত ছিল। সুতরাং সংস্কার, কি পরিমাণ সংস্কার দরকার, অর্থাৎ একটা সেক্ষেত্রে আসলে এটি আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতো। অবশ্যই চ্যালেঞ্জিং, যথেষ্ট চ্যালেঞ্জিং। সেই কারণেই তো আমি বলছি যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই
ইন্টারিম গভর্নমেন্টকে সাহায্য করতে হবে, অবশ্যই, নাহলে কিন্তু তাদের পক্ষে এটা যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলছিলেন ডিজিএফআই কিংবা আসলে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এরকম আসলে সংবেদনশীল যে সংস্থাগুলো আছে একেএম রেজাউল করিম, সেই সংস্থাগুলোতে আসলে যখন আমাদের পরিবর্তন করতে হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানান রকমের পদে পরিবর্তন এনেছে, কিন্তু এরপরে আসলে যে অবস্থা থেকে আমাদেরকে দেখে টেনে তুলতে হবে, সেই অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য কতখানি কষ্টের? কষ্ট যতই হোক কাজ তো করা লাগবে আর কি। আপনার একটা ঘর যদি অনেক দিন ধরে নোংরা থাকে, পরিষ্কার করতে একটু সময় লাগবে। কিন্তু আমি এই শাহিন ভাইয়ের কথার প্রসঙ্গ থেকেই বলতে চাই, যেমন এসপিবিএনের কথা উনি বললেন আর কি, যে বেশিরভাগ লোক হয়তোবা অন্য দেশের বা পলাতক। আমি এই প্রোগ্রামের মাধ্যমে এখনই তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করতে চাই যে যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা। কারণ যদি তারা দেশের মধ্যে থাকেন বা দেশের নাগরিক হন, তারা যদি অন্যায় না করে থাকেন তাহলে তারা কেন পলাতক কাজে আসবেন না, রাইট। আর যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন বা আমাদের এটা দেশের সিকিউরিটির বাইরে, কাজে এটাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে এবং ইমিডিয়েট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এত জায়গায় পরিবর্তন, ফর এক্সাম্পল ধরেন আপনার 50 জন সচিব বা 65 জন ডিসি বা ডিআইজি, আপনার এই রিপ্লেসমেন্টগুলো আপনার করাটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য কঠিন হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতা। আপনি আসলে ঢেলে সাজাতে আপনার ইউকেতে আপনি দেখেন কোনো বয়সের সীমারেখা নাই। আপনার এখানেও এই যেসব পদগুলো খালি হচ্ছে শাহিন ভাই, এই সব পদে বয়সের সীমা উঠিয়ে দিতে হবে এবং কোনো চুক্তিভিত্তিক নিয়োগ না, আপনার ওপেন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে। এখন পত্রিকাও দেওয়ার দরকার নাই, যে সকল মন্ত্রণালয় আছে তাদের পেজে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে। পিএসসিকে শক্তিশালী করে যোগ্য লোকদেরকে এইসব খালি জায়গায় বসাতে হবে। কারণ আপনার এত সচিব, এত যুগ্ম সচিব, এত অতিরিক্ত সচিব কিন্তু আমরা পাবো না, কারণ এরা সবাই আপনার বিগত সরকারের সেবাদাস। তাদেরকে ইমিডিয়েট আইনের সোপর্দ করে এই খালি জায়গাগুলো পূরণ করে আপনার দেশকে সঠিক রাস্তায় নিয়ে নিতে হবে আর কি। আয়নাঘরের কথা আমরা বলছিলাম, সেটি আমাদের জন্য নিশ্চয়ই একটি নেগেটিভ উদাহরণ, এবং সেই সাথে আমরা যেমন আয়নাঘর দেখতে চাই না, আমরা হাওয়া ভবনের মতো আসলে কোনো বিল্ডিং জুড়ে আসলে দুর্নীতি রাখা হোক সেটিও আমরা চাই না। সেই সব কিছু থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। সেগুলো থেকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে নিজেদেরকে, শাহিন চৌধুরী? শুনেন, আসলে হাওয়া ভবন আর আয়নাঘর কিন্তু এক জিনিস নয়। আপনার এই উদাহরণটা আমি মেনে নিতে পারলাম না। না, আমি দুটোকে এক জিনিস বলিনি, কিন্তু আয়নাঘরে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে কিংবা হাওয়া ভবন ঘিরে আসলে যেরকম কর্মকাণ্ড হয়েছে, টর্চার সেল, যেখানে গুম করে লোককে, যে তার নিজের শরীরের দেখতে পারতেন না, মাটির নিচে আপনার 4টে ফ্লোর পর্যন্ত আয়নাঘরের মানে লোক রাখার ব্যবস্থা আছে। কিন্তু হাওয়া ভবনটা ছিল একটা রাজনৈতিক দলের অফিস। হাওয়া ভবনকে ঘিরে আসলে নানা রকম দুর্নীতির একটি অভিযোগ যেটা ছিল যে হ্যাঁ, হাওয়া ভবনকে নিয়ে যতটুকু না দুর্নীতি হয়েছে, অভিযোগ তার চেয়ে বেশি হয়েছে। কারণ বিএনপি রাজনৈতিকভাবে, দলগতভাবে কোনো সুশৃঙ্খল রাজনৈতিক দল নয়, তাই এবং তারা কখনোই মিডিয়াকে কন্ট্রোল করতে পারে নাই বলেই তাদের বিরুদ্ধে দুর্নাম হয়েছে। কিন্তু সেটা তো প্রমাণ পায়নি, কারণ এই তারেক রহমানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে গত 11 সরকার যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা করেছিল, ওই মামলায় তো এই আওয়ামী লীগের সরকারেরই এক জাজ তাকে বলছে যে তার বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং অভিযোগ পাওয়া যায়নি। অতএব হাওয়া ভবন নিয়ে যে অভিযোগ ছিল সেটা সর্বৈব মিথ্যা। কিন্তু আয়নাঘর এটা একটা ভয়াবহ জিনিস, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নির্যাতন ছিল কিনা আমার জানা নেই। হওয়া উচিত। তেমনি বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলছিলাম, বিচার বিভাগেও অনেক বড় রদবদল হতে আমরা দেখেছি। বিচার বিভাগ এখন আসলে কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই প্রশ্ন রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, একেএম রেজাউল করিম। বিচার বিভাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিচার বিভাগের এখন আসলে যেরকম ভঙ্গুর অবস্থার মাঝে আমরা দেখেছি গেল 17 বছর আসলে বাংলাদেশকে বিচারহীনতার আসলে এক ধরনের সংস্কার তৈরি হয়েছিল, সংস্কৃতি তৈরি হয়েছিল বাংলাদেশে। সেই সংস্কার কি আমরা করতে পারছি কিনা? ধন্যবাদ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি একজন মানবাধিকার আইনকর্মী হিসাবে এই প্রশ্নটিকে অ্যাড্রেস করতে চাই আর কি। আজকে
এই যে হাইকোর্টে আমরা দেখেছি বা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের সব বিচারপতিদেরকে পদত্যাগ করতে হলো, এবং হাইকোর্টে মাত্র অল্প কয়েকটি বেঞ্চ এখন চালু রয়েছে, বিকজ অনেক যা বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। এবং পত্রিকায় এসেছে যে আপনার বিগত সরকারের আমলের কথাই বলছি, যে 18 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে যাদের তাদের সারা ক্যারিয়ারে, একাডেমিক ক্যারিয়ারে কোনো ফার্স্ট ডিভিশন নাই, ফার্স্ট ক্লাস নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে প্রস্তাব করতে চাই যে অবিলম্বে জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করতে হবে। ইংল্যান্ড বা আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া এরকম উন্নত দেশে যেভাবে জাজ নিয়োগ দেওয়া হয়, সেইভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস নিয়োগ দিতে হবে, যাতে করে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং আপনার এই আইন ও বিচার মন্ত্রণালয়ের যে একটা প্রভাব থাকে বিচারকদের ব্যাপারে, এই প্রভাবমুক্ত একটি বিচার ব্যবস্থা করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, এর বাইরেও এই আপনি জানেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যে পরিমাণ মামলার জট আপনি কল্পনাও করতে পারবেন। সিভিল মামলা আপনার এক পুরুষ যাওয়ার, একটা জেনারেশন যাওয়ার পর পরবর্তী জেনারেশনও আপনার এটার পাবে কিনা, বিচার পাবে কিনা, এ নিয়ে সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে মামলার জট কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে। আপনার মাজদার হোসেন মামলায় কিছু রেকমেন্ডেশন ছিল, এর বাইরেও সংস্কার করা লাগবে। যেমন ধরেন আপনার ইংল্যান্ডে কি হয়, একটা মামলার টাইম লিমিট দেওয়া থাকে যে ট্রায়ালটা এতদিনে চলবে, এবং মামলা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কিন্তু একটা ফার্স্ট হিয়ারিংয়ে এটা ডিসাইডেড হইতে হবে। কারণ বাংলাদেশে এই মামলার জটের একটা অন্যতম বড় কারণ হচ্ছে মিথ্যা মামলা, যেটা আপনি একটু আগে অ্যাড্রেস করলেন আর কি, যে অসংখ্য মিথ্যা মামলা। তো এই মামলা, যেসব মামলাগুলা বিচার্য না, বিচারের উপযোগী না, বা আপনার যথাযথ প্রমাণ নাই, এরকম মামলা আপনার প্রথমেই আপনার বাতিল করতে হবে। এবং আরও একটা জিনিস আপনার করা যায়, যেটা আপনার বিশেষ করে সিভিল মামলাগুলোতে অন্যান্য উন্নত দেশে, যে পরাজিত হবে সে তাকে মামলার সম্পূর্ণ খরচ, আপনার সরকারের খরচ, খরচ বহন করতে হবে। এটা যদি চালু করা হয় তাহলে মানুষ মিথ্যা মামলা দিতে দ্বিতীয়বার চিন্তা করবে আর কি। তো অবশ্যই আমাদের সুযোগ আছে, আমরা চাইলেই আসলে সব সেক্টরগুলোতে রিফর্ম করতে পারি। অবশ্যই। এবং আসিফ নজরুল সাহেব উনি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছেন, উনি আইন উপদেষ্টা। আমার মনে হয় যে যারা বিশেষজ্ঞ, যারা আইন পেশার সঙ্গে নিয়োজিত ছিলেন, বিশেষ করে যুক্তরাজ্য বা কানাডাতে বা আমাদের বাংলাদেশে যারা আছে, এদের কাছে বিশেষজ্ঞ কমিটি করে এই সংস্কারগুলো অবিলম্বে করা দরকার। এবং বিচার বিভাগ আসলে যতদিন পর্যন্ত সুষ্ঠুভাবে কাজ করতে না পারবে, হয়তো আমরা ততদিন পর্যন্তই পিছিয়ে যেতে থাকবো। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পদে রদবদল আনা হয়েছে। শাহীন চৌধুরী, আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলেছি, আমরা নির্বাচনের পথে আমাদেরকে যাত্রা করতেই হবে সেটিও কথা বলেছি। কিন্তু একটি দেশ আসলে কতখানি উন্নত হচ্ছে সেটি কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দিয়ে সবচেয়ে বেশি করে আসলে আমরা বিচার করতে পারি। সেখানে একেবারে ভঙ্গুর অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার একটি অর্থনৈতিক অবস্থানে বাংলাদেশকে পেয়েছে। সেখানে আমরা দেখেছি যে সরকারের যারা বিশেষ কিছু লোক ছিলেন, তারা এক একজনের উদাহরণ যদি আমরা দেখি, একজন ব্যক্তিকেও আমরা দেখেছি তিনি একটি ব্যাংক থেকে শুধু 36,000 কোটি টাকা পাচার করেছেন। সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো কিনা, তাদের বিচার আসলে সুষ্ঠুভাবে করে সেই পাচারকৃত অর্থ আমরা ফেরত আনতে পারবো কি? ধন্যবাদ। আসলে অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে, দেশ স্বাধীন হওয়ার পরে এই 53 বছরের ভিতরে এরকম ভয়াবহ অবস্থা কখনো হয়েছে বলে আমার জানা নেই। কারণ এই সরকার উন্নয়নের নামে যে বড় বড় মেগা প্রজেক্ট গ্রহণ করেছে বিগত সরকার, সেই মেগা প্রজেক্টগুলো ছিল হলো দুর্নীতির একটি আখড়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার আমাদের এখানে খরচ হলো $13 বিলিয়ন, আর একই বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতে হয়েছে, সেখানেও $3.5 বিলিয়ন। ডিফারেন্সটা দেখেন। ইতিমধ্যেই নিউজ হয়েছে এই একটা প্রজেক্ট থেকে 59,000 কোটি টাকা লুটপাট হয়েছে। একইভাবে পদ্মা সেতু প্রজেক্ট, মূল প্রজেক্ট ছিল 12,000 কোটি টাকা, সেটা 38,000 কোটি টাকায় গিয়েছে। মেট্রো রেল মূল প্রজেক্ট ছিল 12,000 কোটি টাকা, সেটা অলরেডি 34,000 কোটি টাকা শেষ। লুটপাট কাকে বলে? তারপরে ব্যাংক লুট করার জন্যে সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংকের বোর্ড মেম্বারদের জোর করে একটি 5 স্টার হোটেলে নিয়ে বসিয়ে তাদের কাছে স্বাক্ষর নিয়ে ব্যাংকের বোর্ড চেঞ্জ করা হয়েছে এবং টাকা লুট করা হয়েছে। এবং এই সরকার যখন ক্ষমতা ছাড়লো, দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন বাংলাদেশের অবস্থা কি? 18 লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ, 18 লক্ষ কোটি, আর এর মধ্যে 12 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এইটা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব। সম্ভব কেন? বিকজ অফ ডক্টর ইউনূস। এটা অন্য কেউ হলে সম্ভব না।
আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য FBI এবং বাংলাদেশের দুদক জয়েন্টলি কাজ করছে, সবাই একসাথে কাজ করছে, জয়েন্টলি কাজ করছে। অতএব পাচারকৃত অর্থ ব্যাক করে নিয়ে আসতে হবে এবং তাহলেই আমাদের অর্থনীতি দাঁড়াবে এবং আমাদের ইতিমধ্যেই এই সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে বলে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে 7 দিনে কত হাজার কোটি টাকা রেমিটেন্স আসে। সুতরাং আমি মনে করি যে এই সরকারের পক্ষে সম্ভব, এটা এরা 1 বছরের মধ্যেই পুরো অর্থনীতি তারা আমরা কথা বলছি, সেই সংস্কার আমাদের খুব কাছাকাছি হতে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে সেই সংস্কার আনতে। একেএম রেজাউল করিম শাহীন চৌধুরী, ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সন্ধ্যার সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ দেশ সন্ধ্যার সাথে থাকবার জন্য।